আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের নিজে করি 11.1 এবং 11.2 এই দুটি অধ্যায় নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। নিজে করি 11.1 চতুস্থলক ও অর্ধগোলকের সমতল খাতায় রেখে চারিদিকে পেন্সিল দিয়ে এঁকে জ্যামিতিক কি আকার দেখিও লিখি। তাহলে প্রথমে কি বলেছে দেখো, চতুস্থলক বলেছে। তাহলে চতুস্থলককে ত্রিভুজাকৃতি পিরামিডকে আমরা কি বলি? চতুস্থলক বলি। আর ত্রিভুজাকৃতি পিরামিডের ভূমি কি হয়? ত্রিভুজাকার হয়। আর পার্শ্বতলও কি হয়? আমাদের ত্রিভুজাকার হয়। সেই জন্য পার্শ্বতল কটি থাকে? তিনটি। আর ভূমি একটি, চারটি। চারটি তলই কি হয়? ত্রিভুজাকৃতি হয়। সেই জন্য ত্রিভুজাকৃতি পিরামিডকে আমরা কি বলি? চতুস্থলক বলি। তাহলে এখানে দেখো, আমি একটি পিরামিড দিয়ে তোমাদের দেখাই যদি, তাহলে এখানে দেখো আমরা এই পিরামিডের ভূমি যদি এইটা ধরি, তাহলে এটা দেখো ত্রিভুজাকৃতি। তাহলে এখানে পার্শ্বতল গুলো কটি হবে? তিনটি হবে। ভূমি যেহেতু ত্রিভুজাকার, তাহলে পার্শ্বতল কটি হবে? তিনটি। তাহলে এখানে দেখো সবগুলোই কি হচ্ছে? আমাদের ত্রিভুজাকৃতি হচ্ছে। তাহলে চারটি তলই কি? ত্রিভুজাকৃতি। সেই জন্য আমরা এই পিরামিডকে কি বলবো? চতুস্থলক বলবো। তাহলে এটাকে যদি আমরা ভূমিতে রাখি, তাহলে আমরা কি পাবো? ত্রিভুজই পাবো। কারণ এখানে চারটি তলই কি? আমাদের ত্রিভুজাকার, ত্রিভুজাকৃতি। সেই জন্য আমরা কি পাবো? ত্রিভুজ পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে চতুস্থলক। তাহলে এখানে দেখো আমরা যদি চারপাশে এভাবে দাগ টানি, তাহলে কি পাবো? ত্রিভুজ পাবো। আমি জাস্ট হাতে এঁকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি পাবো? ত্রিভুজ পাবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা ত্রিভুজ পাবো। তাহলে একটা ত্রিভুজ এঁকে নেবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে ত্রিভুজাকার চিত্র পাবো। এরপর আমাদের কি বলেছে? অর্ধগোলকের সমতল। তাহলে অর্ধগোলকের সমতল বলতে কি? আমাদের নিরেট অর্ধগোলকের কটা তল পাই? দুটো তল পাই। একটি হচ্ছে কি বক্রতল, আর একটা হচ্ছে কি আমাদের সমতল। তাহলে আমরা সমতলটাকে যদি খাতায় রেখে চারপাশে দাগ দিই, তাহলে আমরা কি পাবো? বৃত্ত পাবো। তাহলে এটা দেখো আমাদের কি একটা নিরেট অর্ধগোলক। এইটা হচ্ছে আমাদের কি? সমতল। আর এটা হচ্ছে আমাদের বক্রতল। তাহলে এটাকে যদি আমরা খাতায় এইভাবে রাখি, চারধারে যদি আমরা গোল দাগ দিই, তাহলে আমাদের চারপাশে যদি দাগ দিই, তাহলে আমরা কি পাবো? একটি বৃত্ত পাবো। তাহলে আমরা এটা এখানে বৃত্তাকার চিত্র পাবো। তাহলে এখানে আমি হাত দিয়ে জাস্ট এঁকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা একটা কি পাবো? বৃত্তাকার চিত্র পাবো। তাহলে এখানে কি লিখবো? বৃত্তাকার চিত্র। ঠিক আছে? এরপরে কি বলেছে দেখো, আমার জিনিসের কোথায় কোথায় সমতল ও বক্রতল আছে বুঝিও লেখার চেষ্টা করি। তাহলে আমার বিস্কুটের কৌটা। তাহলে এখানে কৌটার দেখো দুটি তল এখানে দিয়েছে। এটা একটা দেখো উপরের তল, আর এটা আমাদের কি আছে? পাশের তল। তাহলে এটা দেখো একটি কৌটা। এই কৌটার এই পাশের তলটি কি হচ্ছে? দেখো আমাদের বক্রতল, বাঁকানো আছে। ঠিক আছে? এটা বক্রতল। আর উপরের তলটা কি হবে? আমাদের সমতল হবে। তাহলে এখানে দেখো এটা কি তল? বক্রতল লেখাই রয়েছে। আর উপরের তলটা কি হবে? সমতল হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? সমতল। এরপরে কি আছে? আমার বইয়ের উপরিতল। তাহলে বইয়ের উপরিতল কি হয়? মসৃণ হয়। কি হয়? আমার তাহলে সমতল হয়। তাহলে এখানে আমরা বইয়ের উপরিতল কি লিখবো? সমতল লিখবো। আমার বাড়ির মেঝের তল। বাড়ির মেঝের তল কি হয়? সমতল হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? সমতল। এরপরে কি বলেছে? আমার খেলার বলের উপরের তল। তাহলে বলের উপরিতল কি হয়? বক্রতল হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? বক্রতল। তাহলে এই বলের, এটা কি বল? একটি কি গোলক। তাহলে গোলকের কটি তল থাকে? একটি তল থাকে। সেই একটি তলের নাম কি হবে? বক্রতল হবে। ঠিক আছে? আমার খাবার জলের বোতলের পাশের তল। তাহলে পাশের তল কি হয়? আমাদের বক্রতল হয়। আর উপরের ঢাকনার উপরটা কি হবে? সমতল হবে। আর নিচেরটা সমতল হবে। তাহলে পাশের তল কি হবে? বক্রতল হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? বক্রতল। এরপরে কি বলেছে দেখো, আমার ক্লাসে আমার বসার বেঞ্চের উপরের তল। তাহলে বেঞ্চের উপরি তল কি হয়? সমতল হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? সমতল লিখবো। এরপরে নিজে করি 11.2 এর অঙ্কগুলো দেখো। একের দাগে কি বলেছে? আমি নিজে এমন ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে। তাহলে এখানে দেখো একটি ঘনবস্তুর নাম লিখতে হবে যার একটি কি থাকে? তল থাকে। আমাদের গোলকের কটি তল থাকে? একটি তল থাকে, যেটা কি আমাদের বক্রতল হয়। তাহলে এমন একটি ঘনবস্তুর নাম লিখতে হবে যার কি একটি তল। তাহলে গোলক আকারে যে কোনো তোমরা একটি বস্তুর নাম লিখতে পারো। বল লিখতে পারো, লেবু লিখতে পারো। ঠিক আছে? যে কোনো একটি লিখবে। এবার 2 নম্বরে কি বলেছে দেখো, এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল। তাহলে কি আছে? একটি বক্রতল কিন্তু দুটি সমতল। তাহলে দুটি সমতল কি হবে? এই কি মুখবন্ধ কি কৌটা। মুখবন্ধ কৌটার দেখো এই পাশের তলটা কি হয়? আমাদের বক্রতল হয়। আর উপরের তলটা সমতল, আর নিচের তলটা কি হয়? সমতল হয়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? একটি বক্রতল এবং কি দুটি সমতল পাচ্ছি। তাহলে এইরকম ঘনবস্তুকে আমরা কি বলি? নিরেট
চোঙ বলি, কারণ কি এটা আমাদের ভরাট থাকবে, এটা এরকম ঘনবস্তুকে আমরা কি বলবো, নিরেট চোঙ বলবো। এবার 3 নম্বরে কি বলেছে, আমি একটি ঘনবস্তুর ছবি আঁকি যার একটি বক্রতল ও একটি সমতল। তাহলে একটি বক্রতল থাকবে এবং কি একটি সমতল থাকবে। তাহলে কার একটি বক্রতল থাকে এবং কার একটি সমতল থাকে, আমাদের কি শঙ্কুর দুটি তল থাকে, একটি কি বক্রতল, একটি কি সমতল, তাহলে আমাদের কি হবে, শঙ্কু হবে। তাহলে এবার এরকম একটা ঘনবস্তু তোমাদের নাম লিখতে হবে, তাহলে আমরা কি বলতে পারি, আইসক্রিমের কোণ বলতে পারি, ঠিক আছে। মানে 4 নম্বরে কি বলেছে, 6টি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ও কি পেলাম দেখিও লিখি। তাহলে আমরা 6টি তল দিয়ে কি তৈরি করতে পারি, ঘনক তৈরি করতে পারি এবং কি তৈরি করতে পারি, আয়ত ঘন তৈরি করতে পারি। তাহলে আয়ত ঘন কি হবে, আমরা ইট, বই, খাতা তৈরি করতে পারবো, ঠিক আছে, 6টি তল দিয়ে। আর এখানে আমরা 6টি তল দিয়ে যদি ঘনক তৈরি করি তাহলে আমরা কি পাবো, আমরা লুডুর ছকা পাবো, পাসা পাবো, রুবিকস কিউব পাবো, ঠিক আছে। এরপরে কি বলেছে, জোড়া লাগিয়ে আমি কি পাবো দেখিও লিখি। তাহলে আমরা জোড়া লাগিয়ে কি পাবো, তাই আয়ত ঘন বা কি ঘনক পাবো। এগুলো আমি তোমাদের লিখে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে একের দাগে কি ছিল, আমি নিজে এমন ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে। তাহলে একটি ঘনবস্তুর নাম লিখতে হবে যার কি একটি তল থাকে, তাহলে কি হয়, গোলক হয়। তাহলে গোলক মানে কি, আমরা বল লিখতে পারি, তাহলে কি লিখবো, গোলক এমন একটি ঘনবস্তু যার একটি তল আছে, যেমন কি বল। এবারে 2 দাগে কি বলেছে, এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল। তাহলে একটি কি থাকবে, বক্রতল থাকবে, আর কি দুটি সমতল। তাহলে কি, মুখ বন্ধ কৌটার। তাহলে মুখ বন্ধ কৌটার কি থাকে, দুটি সমতল থাকে, একটি কি বক্রতল থাকে। তাহলে এইরকম আমরা ঘনবস্তুকে কি বলি, নিরেট চোঙ বলি। তাহলে মুখ বন্ধ কৌটা এমন একটি ঘনবস্তু যার একটি বক্রতল ও দুটি সমতল আছে। এবারে 3 নম্বরে কি ছিল, আমি একটি ঘনবস্তুর ছবি আঁকি যার একটি বক্রতল ও একটি সমতল। তাহলে একটি কি থাকবে, বক্রতল থাকবে, আর একটি কি থাকবে, সমতল থাকবে। তাহলে কি, শঙ্কুর কটি তল থাকে, দুটি তল থাকে, একটি কি বক্রতল, একটি কি সমতল, মানে নিরেট শঙ্কুর। তার নিরেট শঙ্কু আমরা কি বলতে পারি, আইসক্রিমের কোণ বলতে পারি, আর রাজমিস্ত্রির কি দোলন বলতে পারি, ঠিক আছে। তাহলে আইসক্রিমের কোণ এমন একটি ঘনবস্তু যার একটি বক্রতল ও একটি সমতল আছে। তাহলে এখানে ছবি আঁকতে বলেছে, সেই জন্য এখানে আমি একটি আইসক্রিমের কোণের ছবি এঁকেছি। এরপরে 4 নম্বরে কি আছে, 6টি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ও কি পেলাম দেখি ও লিখি। তাহলে এখানে দেখো, আমরা 6টি সমতল দিয়ে কি তৈরি করতে পারি, আমরা ঘনক তৈরি করতে পারি এবং কি আয়ত ঘনও তৈরি করতে পারি। তাহলে এখানে আমি আয়ত ঘন তৈরি করেছি। তাহলে আয়ত ঘন আমরা কি বলতে পারি, ইট, বই বলতে পারি, ঠিক আছে। এখানে আমি ইট লিখেছি, ঠিক আছে। তাহলে আমরা আয়ত ঘন দিয়ে আমরা 6টি সমতল দিয়ে আমরা কি তৈরি করতে পারি, একটি আয়ত ঘন তৈরি করতে পারি, যেমন কি ইট তৈরি করতে পারি। তাহলে 6টি সমতল দ্বারা গঠিত ঘনবস্তু হলো কি ইট। এরপরে কি বলেছিল, জোড়া লাগিয়ে আমি কি পাবো দেখিও লিখি। তাহলে আমরা এখানে দেখো, এই একটি ইটের উপর আরেকটা যদি আমরা ইট রাখি তাহলে কি পাবো, বা একটা ইটের পাশে যদি আমরা একটা ইট রাখি তাহলে আমরা কি পাবো, সেই আয়ত ঘনই পাবো। সেটা দেখো এখানে আমি ছবির মাধ্যমে দেখিয়েছি। নিচে একটি ইট আছে, উপরে একটি যদি আমরা ইট রাখি, মানে একটি আয়ত ঘনের উপরে একটা যদি আমরা আয়ত ঘন রাখি, তাহলে এখানে আমাদের কটি তল থাকবে, 6টি তলই থাকবে, এবং 6টি তলই কি হবে, আমাদের আয়তকার হবে। তাহলে এইরকম ঘনবস্তুকে আমরা কি বলবো, আয়ত ঘনই বলবো। তাহলে জোড়া লাগিয়ে আমরা কি পাবো, আয়ত ঘন পাবো। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 11 অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো দেখে দেব। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।